আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন রানা। সাভারের রানা প্লাজা ধসের এক যুগ আজ। 2013 সালের এই দিনে 8তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় 2000 জন। মর্মান্তিক এ ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া স্বাক্ষর 5 ভাগের 1 ভাগও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। এদিকে দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দর্শকের বিষয়ে আরো জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আজকের কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, আমি এই মুহূর্তে আছি সাভারের রানা প্লাজার সামনে। আপনি জানেন যে আজকে সেই বয়াল 24 এপ্রিল 2025 সালের এই দিনটিতেই সকাল 9টা বাজার ঠিক কিছুক্ষণ আগেই সেই ইতিহাসের সেই ভয়ানক দুর্ঘটনা ঘটে, গার্মেন্টস শিল্পের দুর্ঘটনা, এবং 9তলা রানা প্লাজার ভবনটি ধসে পড়ে। আজকে সেই দিনটিকে স্মরণে এবং যে নিহতের পরিবার এবং আহতরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠন এখানে একত্রিত হয়েছেন, তারা যেটি বলছেন সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এখানে তারা শহীদ অস্থায়ী যে শহীদ ব্যক্তি সেখানে ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। তারা যেটি বলছেন যে এই যে রানা প্লাজার দুর্ঘটনা, সেই দুর্ঘটনার 12টি বছর কেটে গেল, তাদের যে দাবি, তাদের এককালীন ক্ষতিপূরণ 48 লক্ষ টাকা, সেটি তারা পাননি। তাদের যে দাবি, তাদের রানা প্লাজার যে জায়গাটি, সে জায়গাটি তাদের পুনর্বাসন, সেটি তারা পায়নি। তারা বঞ্চিত হয়েছেন চিকিৎসা সেবা থেকে, তারা বঞ্চিত হয়েছেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। এছাড়া তারা যেটি বলছেন যে এখনো দোষী তাদেরও বিচার হয়নি। তো আমরা যেটি দেখেছি সকাল থেকে বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা বিভিন্ন দাবি। তো আমরা যদি একজন শ্রমিক নেতার সাথে কথা বলি, আজকে আপনাদের কি আন্দোলন এবং কর্মসূচিটা কি? আজকে 24 এপ্রিল রানা প্লাজার ট্র্যাজেডি ডে দিবস। এবছর এক যুগ পূর্তি হলো। এই এক যুগে যারা এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হয়নি। সরকার বাদী হয়ে 11টি মামলা করেছে। সেই মামলায় এফআইআরে ত্রুটি আছে। 583 জন সাক্ষী দেওয়া হয়েছে। এই 12 বছরে অনেক সাক্ষী মারা গেছেন। ফলে এইরকম অবস্থায় সরকারের উচিত সর্বোচ্চ আদালতের একটি নির্দেশনা নিয়ে এই মামলার বিচার কার্য সম্পন্ন করা। আমরা দাবি করছি, আজকে এই রানা প্লাজা দিবসে দাবি করছি যে 1138 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন, তারা দেশের জন্য কাজ করতে এসে তাদের এই বিচার কার্য সম্পন্ন করা হোক। এবং যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা মরে গেছেন তারা বেঁচে গেছেন, কিন্তু ওরা এখন জীবিত অবস্থায় মৃত। ফলে ওদের পর্যাপ্ত চিকিৎসা এবং সাহায্য করা হোক। আর এই ভবনটি এখনো পতিত অবস্থায় রয়েছেন। আমরা বলছি যে এই ভবনটি জমি অধিগ্রহণ করে এখানে বহুতল ভবন নির্মাণ করে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল, একটি প্রশিক্ষণ কেন্দ্র এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এটাই আমাদের দাবি। তো মাহবুবা, শুনছিলেন যে এখানে যারা যেখানে রানা প্লাজার যে শ্রমিক এবং শ্রমিক নেতারা এবং বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন তাদের যে দাবিগুলো সেগুলো আপনি শুনছিলেন। আমরা সকাল থেকে যে দেখছি যে এই যে অস্থায়ী ব্যাধি, সেখানে বিভিন্ন সংগঠন, শ্রমিক সংগঠন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে তারা এসেছেন এবং শহীদ বেদিতে তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা যেটি বলছেন, আমরা আহতের পরিবারের সাথে কথা বলেছি এবং নিহত স্বজনদের সাথে কথা বলেছি। তারা আহত যারা রয়েছেন তারা পঙ্গু এবং প্রতিবন্ধী জীবনযাপন করছেন বলে তারা জানিয়েছেন। তারা বিনীত এবং করুণভাবে জানিয়েছেন যে এই যে তাদের এই দুরবস্থা, এখন তো নতুন সরকার এসেছে, অন্তর্বর্তী সরকার এসেছে, তারা দাবি করছেন যে অন্তর্বর্তী সরকার যেন তাদের প্রতি সুদৃষ্টি যায়। কারণ বিগত 12টি বছর তারা তাদের দাবি পূরণের জন্য আন্দোলন করে আসলেও বিগত সরকার সেটি আমলে নেয়নি এবং সে আমলে না নেওয়ার কারণে তারা এখনো মানবেতর জীবনযাপন করছে। তো আমরা যদি আপনাদেরকে রানা প্লাজার সামনে যে চিত্র সেটি দেখায়, বিভিন্ন শ্রমিক সংগঠন তারা শহীদ বেদিতে তাদের যে
শহীদদের স্মরণে, রানা প্লাজা ধসের শহীদদের স্মরণে ফুল দিচ্ছে এবং তাদের শ্রদ্ধা নিবেদন করছে। এবং তারা তাদের কাছে যেটি জেনেছি যে আজকে দিনব্যাপী তাদের কর্মসূচি থাকবে এবং কর্মসূচির মধ্যে দিয়ে তারা অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবেন যেন তাদের এই দাবিগুলো পূরণে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে আসে এবং সে এগিয়ে আসার মধ্যে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টির মধ্যে দিয়ে তাদের এই দাবিগুলো আদায় হবে এবং সেটি তারা প্রত্যাশা করছেন। তো মাহবুবা, এই ছিল সাভার রানা প্লাজার সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পতিত আওয়ামী লীগের নতুন করে সমালোচনা করেছেন দলটি ছেড়ে আসা রাজনীতিবিদরা। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয় মনোভাব আওয়ামী লীগ ছাড়তে উদ্বুদ্ধ করেছে বলে জানান ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী। ছাত্রলীগের সাবেক আরেক সভাপতি হাবিবুর রহমান হাবিব দল ছাড়েন শেখ হাসিনার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং তার প্রতারণার শিকার হয়ে। দুজনই এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। মনিরুল হক চৌধুরী 1973-74 সালে শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েমের আগ পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন। নানা রাজনৈতিক বাঁক ঘুরে জাতীয় পার্টি হয়ে 2001 সালে বিএনপিতে যোগ দেন এই রাজনীতিবিদ। এখন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অকপটে জানালেন আওয়ামী লীগ ছাড়ার কারণ। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয়তা মেনে নিতে পারেননি তিনি। আমার সাথে ওদের স্থানীয় যুদ্ধ শুরু হলো আওয়ামী লীগ সরকার গঠন করার পরে 74 সনে তালিকা দিয়েছিলাম আমরা ছাত্রলীগ, যারা সরকারে যে দুর্নীতি শুরু করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বের সাথে আমার এই কারণে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই প্রো আওয়ামী লীগ পলিটিক্স। 1989-90 উত্তাল সময়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান হাবিব। 1996 সালে আওয়ামী লীগের জনতার মঞ্চের বিপরীতে গড়ে ওঠা বিএনপির গণতন্ত্র মঞ্চ ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশনা অমান্য, 96-এর জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে হাসিনার প্রতারণা, এমন নানা কারণে ওই বছরের 16 মে হাবিবুর রহমান যোগ দেন বিএনপিতে। জনতার মঞ্চ থেকে গণতন্ত্র মঞ্চ ভাঙতে গেলাম না, ওইটাই হলো আবার যে একবার হাবিব ক্ষমতা নিয়ে আসলে বিএনপিকে, আবার হাবিব গণতন্ত্র মঞ্চ ভাঙতে না দিয়ে বিএনপিকে এই যে লাইমলাইটে আসার সুযোগ দিল, সারা বাংলাদেশে বিএনপি উজ্জীবিত হলো। এরা বড় বড় অভিযোগ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সম্পর্কে তারা বলেন, শেখ হাসিনা মিথ্যাচারের রানী, শেখ মুজিবের দুর্ভাগ্য, হাসিনা তার মেয়ে। এমন জঘন্য রাজনৈতিক অধ্যায় দেশের বুকে চেপে বসবে সেটি ছিল কল্পনাতীত। তাদের এই 15 বছর কার্যাবলীতে আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, এই কথা বলতেও লজ্জা হয়। এর চেয়ে জঘন্য রাজনৈতিক যুগ সময় পৃথিবীতে আসতে পারে এই কথা আমি কল্পনাও করি না। ব্রিটিশরা এভাবে লুণ্ঠন করে নাই, পাকিস্তানরা এভাবে লুণ্ঠন করে নাই। বঙ্গবন্ধুর দুর্ভাগ্য আছে শেখ হাসিনা তার মেয়ে। কে 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 স্বেচ্ছাচারী হয়ে গেল, মিথ্যাচার করা শুরু করলো। ভোট হয়নি, ওই মানুষ আমাদের ভোট দিয়েছে। ওই শেখ হাসিনাকে আমি যে শেখ হাসিনাকে আমি দেখে এসেছিলাম, সেই শেখ হাসিনার সাথে এই বিদায়ী পালিয়ে যাওয়া শেখ হাসিনা অনেক অনেক পার্থক্য, তার সাথে কোনো মিল নেই। ফ্যাসিবাদ পতনের পর শেখ হাসিনার জীবনে যে কালো মেঘ নেমে এসেছে, এর চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে করেন তারা। এই যাপিত জীবন মরে যাওয়ার চেয়ে 1000 গুণ কষ্টের ব্যাপার। খান আলামিন, RTV, ঢাকা। নেত্রকোনার সুপেয় পানির সংকট 2 উপজেলার অর্ধলক্ষাধিক বাসিন্দা। শুকনো মৌসুমে পানি সংগ্রহে অনেকেরই যেতে হয় মাইলখানেক দূরে। একই অবস্থা দক্ষিণের জেলা ঝালকাঠিতেও। পাম্প ও নলকূপ দিয়ে পানি না ওঠায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিস্তারিত আব্দুল হামিদের আরেকটি প্রতিবেদনে। এবার গ্রীষ্ম না আসতেই সুপেয় পানির তীব্র সংকট তৈরি হয়েছে নেত্রকোনার দুর্গাপুর ও কমলকান্দা উপজেলার পাহাড়ি এলাকায়। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে অর্ধলক্ষাধিক বাসিন্দাদের। ভৌগোলিক কারণে ভূগর্ভে চীনা মাটি ও পাথরের সংখ্যা বেশি থাকায় গভীর নলকূপ স্থাপন সম্ভব হয়নি এই অঞ্চলে। যেগুলো আছে সেগুলোর পানিতেও রয়েছে আয়রন। ফলে বাধ্য হয়েই কূপ, ঝর্ণার পদদেশ ও নদীর পাশে গর্ত করে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে তাদের। পানি লাগি তো অনেক কষ্ট আমার, সরকার যদি ব্যবস্থা করে দেয় এ তো কামে হইলে।
আমাদের টিউবকলে পানি আপনার আয়রন যুক্ত, এই জন্য বালু দিয়ে আমরা পানি সাইকে তারপর আমরা এই পানি খাই। খাবার পানি তো পাচ্ছি না, বরং তাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যবহারগুলো যে পানি, সেটাও এখন আর নেই। সরকারের কাছে এটা আবেদন, টিউবওয়েলের রিং একটা বসে দিলে ভালো। পৌরসভার কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন এভাবেই সুপেয় পানির খোঁজে পানির পাত্র নিয়ে মাইলকে মাইল এলাকা ঘুরে বেড়াতে হচ্ছে স্থানীয়দের। অনেকে নদীর পানি দিয়ে সারছেন দৈনন্দিন কাজ। সকাল থেকে একটা সন্ধ্যা 12টা পর্যন্ত পানিই পাই না, খুব দুর্ভোগে আছি। টাকা তো ঠিকই দেই, অথচ আমরা পানির কষ্ট হতে ভোগ করি। একটি এলাকায় মাসে 30 দিনের মধ্যে 25-26 দিন কিভাবে পানি থাকে না। পানি সরবরাহকে আধুনিকায়নের মাধ্যমে দ্রুতই সমস্যা সমাধানের কথা জানালেন এই কর্মকর্তা। নতুন একটি পাম্পের ক্রয়ের চিন্তা ভাবনা আছে, আর বিদ্যুৎ অফিসের সাথে আমরা ইতিমধ্যে যোগাযোগ করছি। তারা চেষ্টা করছে যে বিদ্যুতের যেন আমাদের লো ভোল্টেজ না থাকে। গ্রীষ্মে নদী ও পুকুরের নাব্যতা কমে গেলে ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা স্থানীয়দের। দ্রুত অকেজ পাম্পগুলো মেরামত করে দুর্ভোগ লাঘবের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV। দর্শক, পানি সংকটের বিষয়ে ঝালকাঠি থেকে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। পৌরসভায় পানি সংকটের বিষয়ে জানাবেন, আর সংকট সমাধানে আসলে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? মাহবুবা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝালকাঠি পৌরসভার ভিতরে যে পানির পাম্প রয়েছে সেই পাম্পটিতে। আসলে আমরা যেটি দেখতে পাচ্ছি, দীর্ঘদিন যাবৎ কিন্তু ঝালকাঠি পৌরসভার যে পানি সরবরাহ, সেই পানি সরবরাহের কিন্তু নিয়ম কানুন অনুযায়ী পানি পাচ্ছেন না। সাধারণ যে গ্রাহকরা আছেন তারা কিন্তু পানি সংকটে তীব্র আকার ধারণ করেছে এইভাবে দাবি করেছেন, এবং তারা কিন্তু পানির জন্য গতকালকে আমরা দেখেছি ঝালকাঠির পৌরসভায় তারা হাজির হয়েছিলেন এলাকাবাসী পানির দাবি নিয়ে। তারপরেও কিন্তু পৌরসভার যে পানির পাম্পগুলো রয়েছে এগুলো যে মেরামতের বিষয়টি এখনও কর্মকর্তারা সেভাবে নিশ্চিত করতে পারেন নাই কবে নাগাদ মেরামত করা হবে। যদি বলে রাখি যে ঝালকাঠি পৌরসভার 9টি ওয়ার্ডেই কিন্তু 15টি পানির পাম্প স্থাপন করা হয়েছে। এর ভিতরে 4টি রয়েছে বড় ধরনের এবং আধুনিক সিস্টেমের যে পানির পাম্প। তবে আমার পিছনে যে পানির পাম্পটি দেখছেন, এই পানির পাম্পটি দীর্ঘদিন ধরে বন্ধ আছে। ভিতরে যে পানির পাম্পের যে মেশিন, সেই মেশিনও নেই। যদিও এখানে যে তালাবদ্ধ ছিল, তালাটি আমি খুলিয়েছি, ভিতরে আমরা যেতে পারছি না। তবে এই পৌরসভার যে ভিতরের পানির পাম্প, এই পাম্পের যে আশেপাশের চিত্রটা যদি আপনারা দেখেন, যে এইভাবে ঝোপঝাপের ভিতরে একটি পানির পাম্প পৌরসভার ভিতরে খোদ, তাহলে মানুষ যে কিভাবে সুপ্রিয় পানি বা যে বিশুদ্ধ যে পানি, সেই পানিটা যে তারা যে পাবে তার কোনো নিশ্চয়তা কিভাবে আসে। তবে সাধারণ মানুষের যে দাবি, তারা যে বিল দিচ্ছেন ঠিকই, প্রতি মাসে কিন্তু বিলের কাগজ তাদের হাতে পৌঁছানো হচ্ছে, তবে তারা কিন্তু পানি পাচ্ছেন না। তবে এই জন্য আমরা পৌরসভার যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তবে পৌর কর্তৃপক্ষ বলছেন দ্রুত সময়ের ভিতরে পানির পাম্পগুলো তারা মেরামত করে তারপরে পানি সরবরাহের যে চাহিদা আছে সাধারণ গ্রাহকের, সেই চাহিদা তারা পূরণ করবেন। তবে বারবার তাগিদ দিয়েও কিন্তু যে 4টি পাম্পই ফুললি বন্ধ আছে। বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু সিংহভাগ যে পানি, সেই পানিই কিন্তু গ্রাহকরা পাচ্ছেন না। প্রতিদিন রাতে কিছু পরিমাণ পানি পাওয়া যায়, সেই পানি দিয়ে কিন্তু দিন দিন যে জীবনের যে কাজ, সেই কাজ কিন্তু সাধারণ মানুষ করতে পারছেন না। তবে সাধারণ মানুষের দাবি অতি দ্রুত এই পানির পাম্পগুলো মেরামত করে তারা যে পানির যে ন্যায্য যে দাবি, সেই দাবিটি তারা বাস্তবায়ন চায় পৌরসভার কর্তৃপক্ষের কাছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলের ভূয়াপুরে 2টি সেতু থাকলেও নেই সংযোগ সড়ক। 30 বছর ধরে কর্তৃপক্ষের অবহেলা আর গাফিলতিতে সেতু দুটির সুফল পাননি স্থানীয়রা। মানুষের আনাগোনার অভাবে এগুলো হয়ে উঠেছে মাদক সেবীদের আখড়া। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। টাঙ্গাইলের ভূয়াপুরে ঝিকাতলা, উত্তরপাড়ায়, কুকাদাইর, বামনহাটা, রামপুর সহ কয়েকটি গ্রামের লাখো মানুষের দুর্ভোগ লাঘবে প্রায় 30 বছর আগে নির্মাণ করা হয় সেতু দুটি। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ব্রিজ থাকলে নেই যাওয়ার সড়ক। এভাবে 3 দশক চলে গেলেও এর কোনো সুরাহা হয়নি। দেশের সরকার পরিবর্তন হয়েছে অনেকবার, কিন্তু কারো নজরেও আসেনি বিষয়টি।
স্থানীয়রা জানিয়েছেন সংযোগ সড়কের অভাবে ব্রিজ দুটিতে চলাচল করতে পারছেন না তারা। ব্রিজে যাওয়ার জায়গাও দখল হয়ে গেছে, সেখানে কেউ ঘরবাড়ি বানিয়েছে, আবার কেউ চাষাবাদ করছে। আমাদের জিয়াতারা গ্রামের জনসাধারণ মনে হয় যে এই সগর মতোর বাইরে উঠতে হয়। আজ পর্যন্ত এত চেয়ারম্যান মেম্বার গেল এই ব্রিজে, এই রাস্তায় এক পয়সা মাটি পর্যন্ত পরে নেই গিয়ে। একটা লোক অসুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি যে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিব, তার আমরা নিতে পারি না। ব্রিজগুলো এতটাই মানে অযত্ন পরে আছে যে একটা মানুষ স্বাভাবিকভাবে এখান থেকে হাইটে যাইতে পারে না। পুরো কর্মকর্তা যারা আছে তাদের কাছে আমাদের একটাই দাবি, এই রাস্তা অতি দ্রুত কাজটা শুরু করার জন্য। ব্রিজ দুটিকে চলাচল উপযোগী করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চলাচলের জন্য আপাতত আমি চেয়ারম্যানের মাধ্যমে আমাদের যে কর্মসূচিগুলো আছে, আমাদের কিয়ার কাবিটা এই কাজগুলো চলমান, ওখান থেকে আমরা যে কোনো একটা কর্মসূচি দিয়ে আপাতত ওখানে একটা রাস্তা আমরা করে দিব। পরবর্তীতে এটা যদি আইডি থাকে অথবা আইডি আছে কিনা এগুলো দেখতে হবে, সেই বিবেচনায় পরবর্তীতে প্রকৌশলী বা এলজিডি দিয়ে আমরা এই রাস্তাটি পাকা করে নেই। যাদের গাফিলতি ও দুর্নীতির কারণে লাখ লাখ টাকা ব্যয়ে তৈরি করা সরকারি সম্পদের সুফল পায়নি জনগণ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে অবৈধ বার পরিচালনা ও মদ বিক্রির অভিযোগে আব্দুল্লাপুরের টাইগার বারে অভিযান পরিচালনা করেছে র্যাব-1। অভিযানে অবৈধভাবে বিদেশি মদ মজুদ এবং বিক্রি এবং রেজিস্ট্রেশন নবায়ন না করার দায়ে বারের ম্যানেজার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। বাকিদের বিষয়ে তদন্ত করা হবে জানিয়ে র্যাব-1-এর মেজর আহনাফ বলেন, রেস্টুরেন্টের লাইসেন্স নিলেও আড়ালে কাস্টমস ফাঁকি দেওয়া বিভিন্ন ব্র্যান্ডের মদ বিক্রি করা হতো। আমরা বিগত কয়েকদিন ধরে অনেক অভিযোগ পাচ্ছিলাম যে টাইগার বার নামক একটা প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি মদ তারা বিপণন করছে এবং যার কোনো লাইসেন্স নাই। রেস্টুরেন্টের যেসব নির্ধারিত মাদক তার থেকে আমরা অনেক বেশি বিদেশি মদ এবং বিয়ার উদ্ধার করি। একই সাথে গোপন ওয়্যারহাউস থেকে আমরা অনুমোদিত যেসব মাদক থাকার কথা তার থেকে অনেক বেশি মাদক জব্দ করি। মাদক কাউন্ট করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে বাংলাদেশ রেলওয়ের 10টি হাসপাতাল। অবকাঠামো ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উন্নয়ন শেষে সব হাসপাতালে সেবা নিতে পারবে সাধারণ মানুষ। হাসপাতালগুলো যৌথভাবে পরিচালনার জন্য সমঝোতা স্মারক সই করেছে রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কবির খান। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম জানান, দ্রুত চিকিৎসা সেবা সবার জন্য উন্মুক্ত করার চেষ্টা করা হবে। এছাড়া রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা আগের মতোই হাসপাতালগুলো থেকে সেবা পাবেন বলেও জানান উপদেষ্টা। পাকিস্তান ভারত প্রসঙ্গ। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, আটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়া হবে। তিনি জানান, যাদের কাছে বৈধ নথি রয়েছে তারা 1 মের আগে পাকিস্তানে ফিরতে পারবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি। এছাড়া সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, সার্ক ভিসা এক্সাম্পশন স্কিমের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণের অনুমতি না দেয়া এবং হাই কমিশনের সামগ্রিক লোকবল 55 থেকে কমিয়ে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। গাজীপুরের কালিয়াকৈর ও দিনাজপুরের হাকিমপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের যোগসাজশে টাকার বিনিময়ে তালিকা তৈরির পাশাপাশি কম ওজনের রোগাক্রান্ত গরু বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে স্বনির্ভর করতে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গরু বিতরণের উদ্যোগ নেয় সরকার। গাজীপুরে গত 20 মার্চ 43,72,000 টাকা ব্যয়ে 102টি গরু বিতরণ করা হয়। এই গরু পেতে দালালদের মাধ্যমে প্রশাসনের অসাধু ব্যক্তিদের 3 থেকে 5,000 টাকা উৎকোচ দিতে হয় গ্রহীতাদের। এমনকি অধিকাংশ গরুই রোগাক্রান্ত বলে অভিযোগ তাদের। 5,000 টাকা নিছে, আর হলো কয় যে যদি টাকার কথা কস মুখ যদি বন্ধ না রাখস
তাহলে তো গরু নিয়ে যাম। যারা গরিব এরা অবহেলার পাত্র, এরা পাওয়ার যোগ্য, কিন্তু আসলে কিছু কিছু টাকার বিনিময় দেখা যায় হয়তো অনেকজনের দিয়ে ফেলায়। এটা কি গরু দিচ্ছি, এটা তো বড় হইব না, 2টা দাঁত হয়ে গেছে, পাইলে আমরা কি করবো? এটা কি আর বড় হবে? গরুটা যখন আনছি তখনই অসুস্থ, তখনই ওই কোনো ভাই নিয়ে আইছি, বাড়িতে আনছি, পরে মারা গেছে। তবে অভিযোগ অস্বীকার করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমার জানা মতে এখন পর্যন্ত এই ধরনের কোনো স্বজনপ্রীতি নাই। আমাদের এই প্রকল্পের যে ফিল্ড ফ্যাসিলিটেটর সে কাজ করেছে এবং সে খুব দৃঢ়ভাবে আমাকে বলেছে এখানে কোনো স্বজনপ্রীতি নাই, কোনো রিপিটেশন নাই। এদিকে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নলেজে আসার পরে আমরা তাদের সাথে কথা বলেছি, যদি এরকম কোনো ব্যক্তি পেয়ে থাকে তাহলে এই কাজে সংশ্লিষ্ট যারা আছে তাদের ব্যাপারে আমরা পিডি অফিসে কথা বলবো। দু একজনের জন্য যেন একটা প্রকল্প বিতর্কিত হতে পারে, আমরা এটা কখনোই বরদাস্ত করবো না। একই অনিয়মের অভিযোগ উঠেছে দিনাজপুরের হাকিমপুরেও। সরকার থেকে গরু দিচ্ছে আমাদের, রোগা একটা গরু ছোট, যেটা 100 কেজি ওজন, সেইভাবে যদি দিত আমাদের হয়তো দেখা গেলো 6 মাস বা 1 বছরের মধ্যে আমাদের গরুটা গরম হতো। তবে এখানে অভিযোগ মানতে নারাজ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। মিনিমাম মোটামুটি 100 কেজির মধ্যেই হতে হবে আর কি। 100 কেজি যদি নিচে হয় তাহলে এটা আসলে অ্যালাউ করা হবে না। তা আমরা এই ওজনটা আর কি এনশিওর করে এবং সুস্থতাটা এনশিওর করে আমরা বিতরণ করি। সরকারি এই মহৎ প্রকল্পের সার্থকতা নিশ্চিতে কোনো রকমের অনিয়ম ছাড়াই সুস্থ গরু বিতরণের দাবি দরিদ্র এসব মানুষের। আব্দুল হামিদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের ইস্তাম্বুলে আঘাত হেনেছে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে ছোটাছুটির সময় 151 জন আহত হন। তবে কোনো প্রাণহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানায় স্থানীয় সময় বুধবার দুপুর 12:49 ইস্তাম্বুলের সিলিভরি জেলায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এরপর দুপুর 1:02 মারমারা সাগরের বুওক চেকমেজে উপকূল থেকে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বিভিন্ন ভবন থেকে বের হয়ে আসেন। অনেকেই রাস্তায় নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 45 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,300 ছাড়িয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 1900 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় আহত হওয়া আরও 105 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,17,096 জনে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।